সিরাজগঞ্জে মনকে মন ভেজাল দুধ বানাচ্ছে প্রতারক চক্র, কম দামে কিনছে নামি দামি কোম্পানি ও বিভিন্ন মিষ্টির দোকান। শহীদের আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী, শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ সহ নানা কর্মসূচি। দেশে ফিরে বিমানবন্দরে ভোগান্তিতে হজ যাত্রীদের ক্ষোভ, ট্রলি সংগ্রহে দীর্ঘ লাইন, লাগেজ না পেয়ে বাড়ি ফেরার অভিযোগ। 1 লাখ কোটি টাকার পুঁজিবাজারে আস্থাহীনতা কাটাতে বাজেটে বিশেষ বরাদ্দ চান বিশ্লেষকরা, সুশাসন নিশ্চিত করার আহ্বান। প্রধানমন্ত্রীর নির্দেশে পরিত্যক্ত 8 বিমানবন্দর ফের চালুর পরিকল্পনা, এভিয়েশন খাত লাভজনক হবে বলছেন বিশেষজ্ঞরা। যশোরের মৃত মুক্তিযোদ্ধার নামে 5 বছরের ভাতা তুলে আত্মসাৎ, জড়িত সোনালী ব্যাংক কর্মকর্তা, ঝুলে আছে চূড়ান্ত প্রতিবেদন। শুভ সকাল, সংবাদ সকালে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সাথে থাকছে আমি অতশীষে। এবারে পুরো খবর। পুষ্টির ঘাটতি পূরণে আপনি গরুর দুধ খাচ্ছেন, সেটা কি আসল নাকি অজান্তে খাচ্ছেন কেমিক্যালে তৈরি নকল দুধ? সোডা, সয়াবিন তেল, চিনি, লবণ ও পানি দিয়ে প্রতারক চক্র বানাচ্ছে মনকে মন দুধ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এমন নকল দুধ বানাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। কম দামে যোগসাজশে এসব ভেজাল দুধ সরবরাহ করা হচ্ছে নামি দামি দুগ্ধজাত কোম্পানি, কারখানা ও বিভিন্ন মিষ্টির দোকানে। এতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন ভোক্তারা। মাইনুল হোসেনকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন ফখরুল ইসলাম। গরুর দুধ শিশুসহ সব বয়সী মানুষের পুষ্টির ঘাটতি পূরণে অপরিহার্য। কিন্তু দেখুন, মানুষের অন্যতম অপরিহার্য এই দুধ গোপনে কিভাবে বানাচ্ছে অসাধু চক্র। এই ক্রিমটা আমরা পানিতে মিশ্রণ করতে পারবো, দুধের মধ্যেও মিশ্রণ করতে পারবো। দুধের মধ্যে যদি মিশ্রণ করে আমরা অনেক প্রচুর পরিমাণ পানি দিতে পারবো। আর পানি যখন দিব তখন লেটটা কমে যাবে। লেটটা কমে যাওয়ার কারণে তখন আমরা চিনি মিক্স করবো। আমরা যখন চিনি ইউজ করবো তখন তো দুধটা বেশি মিষ্টি হয়ে যাবে। আর বেশি মিষ্টি হলে পরে আমরা লবণ ইউজ করব, তাহলে অরিজিনাল দুধই এটা মনে হবে আর কি। যৎ সামান্য গরুর দুধের সঙ্গে প্রথমে সয়াবিন তেল, সোডা, লবণ, পানি মিশিয়ে ব্লেন্ড করলেই হয়ে গেল মুখরোচক গরুর দুধ। আমার অরিজিনাল দুধ বানানো শেষ। এখন এই যে দেখছেন, এটা হলো একদম অরিজিনাল পানি। এই পানির সাথে মিশিয়ে দেখেন দুধ, মানে অরিজিনাল দুধ বানাবো। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, দেখেন অরিজিনাল দুধ কিন্তু পাই হয়ে যাচ্ছে। আমাদের ভেজাল ক্রিম তৈরি করার পরে অরিজিনাল সাদা পানির সাথে মিশিয়ে মানে দুধ তৈরি করে ফেলেছি। এখন দেখেন ল্যাকটোতে পরীক্ষা করব, কিন্তু দেখেন ল্যাকটোটা কিন্তু ডুবে যাচ্ছে, কারণ এখানে ল্যাকটোর পরিমাণ মানে চিনির পরিমাণটা একটু কম আছে। যদি চিনি দেয় এই ল্যাকটোটা কিন্তু আবার ঠিক মাপই হবে। আবার নকলি দুধ পরীক্ষাও করছেন চক্রটি, যেন ফ্যাটের ঘাটতি না থাকে। সেজন্য মেশানো হচ্ছে চিনি ও বিশেষ রাসায়নিক। এরপর ব্লেন্ড করলেই হয়ে গেল তথাকথিত খাঁটি নকল দুধ, যা খালি চোখে কারো বোঝার উপায় নেই। আমরা যে চিনিটা ইউজ করলাম, চিনি ইউজ করার পরে যে মানে চিনিটা গলানোর জন্য যে দুধ মিশ্রণ করা হচ্ছে, মানে সাদা পানির সাথে যে মিশিয়ে দুধ বানালাম ভেজাল দুধ, সেটা কারণ ল্যাকটোটা বানানোর জন্য। কিছুক্ষণ আগে যে আমরা ল্যাকটোটা ছাড়লাম, দেখলাম ল্যাকটোটা কিন্তু ডুবে গেছে। মানে চিনি মিক্স করার পরে ল্যাকটোটা আমরা টেস্ট করবো, দেখি কি হয়। দেখছেন একদম কিন্তু এখন অরিজিনাল খাঁটি দুধ পরিণত হচ্ছে। এই চিনি মিশানোর কারণে এখন কিন্তু 30+ আছে। আর 30+ মানে একদম অরিজিনাল খাঁটি গরুর দুধ যেমন, তার থেকেও বেশি কিন্তু এখন আছে। এই দুধ কি আপনার ভেজাল প্রমাণ করার কোনো অপশন আছে? মনে হচ্ছে একদম মানে খাঁটি গাভীর দুধ কেবল দোয়ানো হলো। শুধু তাই নয়, অসাধু চক্রের বানানো নকল এই দুধ নাকি পরীক্ষাও সহজে শনাক্ত করা যায় না। দেশে দুধ উৎপাদনের অন্যতম কেন্দ্র খ্যাত সিরাজগঞ্জে গোপনেই মনকে মন নকল দুধ বানাচ্ছে প্রতারক চক্র। আমার সমস্ত প্রক্রিয়া দিয়ে আমার দুধ বানানো শেষ। আমি এই দুধটা আমি খোলা বাজারে বিক্রি করতে পারি, মিল্ক বিটাতে নিতে পারি, ঘোষ বাড়িতেও নিতে পারি। এই ঘোষ বাড়িতে নেওয়ার আগে আমরা বা মিল্ক বিটা নেওয়ার আগে আমরা খাই ছোটো ইউজ করবো, যাতে আমাদের দুধটা নষ্ট না হয়। এসব দুধ যোগসাজশে বিভিন্ন কারখানায় সরবরাহেরও অভিযোগ রয়েছে। এছাড়া এই নকল দুধ সিরাজগঞ্জের খোলা বাজারেও বিক্রি হচ্ছে দুধের হাটে। নকল দুধ উৎপাদনকারীরা বলছেন, দুধে ফ্যাটের মাত্রা ঠিক রাখায় স্বাভাবিক পরীক্ষাও তা খাঁটি দুধের মতো দেখায়। 30+ হলে অরিজিনাল গাভীর দুধের থেকেও আমাদের দুধটা অরিজিনাল হয়। আর তারপরে থেকে আমাদের খোলা বাজার, বিভিন্ন দোকানপাট এই মানে বিক্রি করে থাকি আমরা। সিরাজগঞ্জের খামারিদের অভিযোগ, বাজারে ভেজাল দুধ ছড়িয়ে পড়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না। সিন্ডিকেট চক্র দুধে ভেজাল মেশানোয় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। তারা কীর্তন দুধ তৈরি করার কারণে আজকে আমার
অরিজিনাল দুধ আমরা চালাইতে পারতেছি না। তারা ভেজাল করতেছে, টাকার জন্য আমার দাম পাচ্ছি না। ওদের হাত আছে, মনে করে টাকা পয়সা দেয়, এইভাবে ওরা ইয়া করে। খামারিরা নিজের খামারগুলো ধরে রাখার মতো শক্তি আর নাই। চিকিৎসকরা বলছেন, রাসায়নিক, সোডা, লবণ ও তেল মিশ্রিত দুধ দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ও হজমজনিত জটিলতা তৈরি করতে পারে। কিডনি এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জটিলতা এবং একটা পর্যায়ে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, এই কেমিক্যালের কারণে ক্যান্সারের মতো অনেক বড় ধরনের সমস্যাও শরীরে ঘটতে পারে। নিরাপদ খাদ্য নিশ্চিতে ভেজাল দুধের এই কারবারিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এজন্য প্রত্যেককে যেমন সচেতন থাকতে হবে, তেমনি করতে হবে পরিশ্রম। দুস্থ মানুষকে সহায়তার আহ্বানও জানান সরকার প্রধান। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে খাবার, বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ সহ নানা কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুস্থ মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন উত্তর সিটি কর্পোরেশন এলাকার রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ ছাড়াও সরকারি বাংলা কলেজ, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্ব রোড বাস স্ট্যান্ড ও ফুজি ট্রেড সেন্টারের সামনে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচিতে দোয়া ও মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন, তার রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তারই অংশ হিসাবে আমরা আজকে দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, কিভাবে দেশকে গঠন করতে হয়। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, শুধু দলীয়ভাবেই নয়, ব্যক্তিগতভাবেও অসহায় মানুষের পাশে থাকতে হবে নেতাকর্মীদের। শুধু দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। এদিন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বাংলা বাজার, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও যাত্রাবাড়ি চৌরাস্তায়ও দরিদ্র মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন সরকার প্রধান। মহান স্বাধীনতার ঘোষক জুরাইনে খাবার, বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশকে এগিয়ে নিতে সচেতনতার পাশাপাশি প্রয়োজন কঠোর পরিশ্রম। সাদা শার্ট পরে এসে এখানে যদি একটা দাগ পড়ে যায়, এই শার্টটা পরে থাকতে ইচ্ছা করবে? তাহলে চিন্তা করেন, আপনি যেই জায়গাটায় বসবাস করেন সেই জায়গাটা যদি ময়লা হয়, আপনার থাকতে ইচ্ছা করবে? আপনার তো মনে হবে, আহা, জায়গাটা যদি পরিষ্কার থাকতো। কাজে আসুন, আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবো। এই দেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এই দেশকে যদি সুন্দরভাবে নিয়ে যেতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের প্রত্যেককে পরিশ্রম করতে হবে। বিকেলে ধানমন্ডির ৭ মসজিদ এলাকাতেও অসহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বাবলম্বীদের প্রতি বিশেষ আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেকটি মানুষ যারা সচ্ছল, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমরা যদি আমাদের আশেপাশে এইরকম অসহায়, অসচ্ছল মানুষ যারা আছেন, তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করি, তাহলে নিশ্চয়ই আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন একদিন করতে সক্ষম হব। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে শহীদ জিয়ার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে বিএনপির সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেলা ১১টার দিকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান তিনি। পরে বিএনপির সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। এরপর প্রয়াত বাবা মার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ঠিকানা জাতীয় সংসদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। তার উত্থান 1971-এ মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এবং তিনি যে শাহাদত বরণ করেছেন তাও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্রের আদর্শের রাজনীতি করি, এদেশের সমস্ত মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে এই জাতির সমৃদ্ধির জন্য এগিয়ে যায়। এই শিক্ষা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এবং আমাদের দলের আদর্শ উদ্দেশ্য তাই। আর দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে এগিয়ে নিতে পথ দেখাবে জিয়াউর রহমানের শাহাদাত দিবস। যেখানে আপনার দুর্ভিক্ষ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে, সেই অবস্থা থেকে তিনি উদ্বৃত্ত একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছিলেন দেশকে শস্য উৎপাদনের ক্ষেত্রে। সত্যি কথা বলতে কি, এই বিষয়গুলো ছিল আমাদের দেশের জন্য, সমাজের জন্য একটা পরিবর্তনের সময়, এবং সেই পরিবর্তনটা তিনি নেতৃত্ব দিয়েছিলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে নিজেদের মধ্যে সামনে নিয়ে এসেছিলেন। তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। দলে দলে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানালেন সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা বিএনপি নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। টানা দরপতন, লোকসান আর আস্থাহীনতায় চরম সংকটে দেশের পুঁজিবাজার। 60 দশকের যাত্রায় শিল্পায়ন ও দীর্ঘমেয়াদী অর্থায়নের বড় মাধ্যম হওয়ার কথা থাকলেও এখনো স্থায়ী মূলধন গঠনে এ খাতের অবদান মাত্র 6%। প্রায় 1 লাখ কোটি টাকার এ বাজার টেনে তুলতে আসন্ন বাজেটকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিনিয়োগকারী ও বিশ্লেষকদের আশা, নীতিগত সহায়তা, ভালো কোম্পানি তালিকাভুক্তি এবং বাজারে সুশাসন নিশ্চিতে কার্যকর পদক্ষেপ থাকবে বাজেটে। শাহানুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। 7 দশক আগে যাত্রা শুরু হওয়া দেশের পুঁজিবাজারে আস্থা ফেরানো যেন এখনো বড় চ্যালেঞ্জ। টানা দরপতন, বিনিয়োগকারীদের অব্যাহত লোকসান আর নীতিগত অনিশ্চয়তায় বাজারে অনাস্থা যেন স্থায়ী সংকটে পরিণত হয়েছে। দেশের শিল্পায়ন ও দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস হওয়ার কথা পুঁজিবাজার, অথচ এখনো মোট অর্থায়নে এই খাতের অবদান সীমিত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, স্থায়ী মূলধন গঠনে পুঁজিবাজার অর্থায়নের পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক নির্ভর অর্থনীতির বাইরে এসে শিল্প খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের বিকল্প হতে পারত পুঁজিবাজার, কিন্তু দুর্বল নিয়ন্ত্রণ, কারসাজি এবং বিনিয়োগকারীদের আস্থা সংকট বাজারকে কাঙ্ক্ষিত জায়গায় যেতে দেয়নি। 2 বছর ধরে প্রায় কোনো আইপিও আসে নাই। সো আইপিও না আসার মানে হচ্ছে আমার সাপ্লাই লাইনটা একেবারে বন্ধ। সো সাপ্লাই লাইনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে নতুন বিনিয়োগকারীরা যুক্ত হয় না। সো নতুন বিনিয়োগকারীরা যুক্ত হয় যখন নতুন শেয়ার আসে। এমন বাস্তবতায় আসন্ন বাজেটে পুঁজিবাজার বান্ধব নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক প্রণোদনা আশা করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, পুঁজিবাজার পুনরুদ্ধারে দরকার কার্যক্রম কর সুবিধা, নতুন বিনিয়োগ উৎসাহ এবং শক্তিশালী নীতিগত সংস্কার। যে বাজেটে আমাদের দেখতে হবে যে আমাদের বাজারটা যেহেতু এখন পর্যন্ত এক্সপেক্টেড লেভেলে যায় নাই, বাজেটে আমরা এমন কিছু আশা করব না যে যেখান থেকে বিনিয়োগকারীদেরকে একটা কনফিউশন লেভেলে নিয়ে যায়। যেমন ধরেন 2 বছর আগে যে আসছিল যে হঠাৎ করে ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়, ট্যাক্স যতটুকু আছে তার চেয়ে বাড়ানোর কোনো সুযোগ নেই, কারণ এই মার্কেট ইজ নট পারফর্মিং। বিশ্লেষকদের মতে, শুধু প্রণোদনায় নয়, বাজার ঘুরে দাঁড়াতে সবচেয়ে প্রয়োজন আস্থা পুনরুদ্ধার। এজন্য বাজার কারসাজির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা, দুর্বল কোম্পানি তালিকাভুক্তি বন্ধ এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা জরুরি। উন্নয়নমূলক কাজ করতে হবে। আইপিও যে টাস্কফোর্স যে আইপিও রুল দিয়েছে, কিংবা মিউচুয়াল ফান্ডের যে দিয়েছে, সাজেশন দিয়েছে, বা ওই মার্জিন রুলের যে সাজেশন দিয়েছে, এই সাজেশনসগুলোর মধ্যেও কিন্তু অনেক অ্যামেন্ডমেন্ট করা প্রয়োজন।
অর্থনীতিবিদরা বলছেন শুধু কর ছাড় দিয়ে পুঁজিবাজারে গতি ফেরানো সম্ভব নয়। শিল্প অর্থায়নে ব্যাংক খাতের চাপ কমিয়ে পুঁজিবাজারমুখী করতে হলে বাজেটে থাকতে হবে সমন্বিত পরিকল্পনা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত দেশের 8টি বিমানবন্দর সংস্কার করে পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ে বাণিজ্যিকভাবে এসব বিমানবন্দর চালুর সিদ্ধান্ত হচ্ছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। বিশেষজ্ঞরা বলছেন অভ্যন্তরীণ যোগাযোগ সহজ করা, যাত্রা সময় কমানো এবং এভিয়েশন খাতকে আরও লাভজনক করতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলিমুজ্জামান, সাফওয়ানের রিপোর্ট। অপার সম্ভাবনা সত্ত্বেও দীর্ঘদিন নিস্তব্ধ পড়ে আছে বগুড়া, লালমনিরহাট, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, শমশেরনগর সহ দেশের কয়েকটি বিমানবন্দর। কোথাও রানওয়েতে জন্মেছে আগাছা, কোথাও বা ফাঁকা পড়ে আছে টার্মিনাল ভবন। বিমানবন্দর থাকলেও বিমান ওঠানামার শব্দ নেই বহু বছর। দেশের এক সময়ের ব্যস্ত এসব বিমানবন্দরগুলো এভাবেই পড়ে আছে নীরবে। আঞ্চলিক বিমানবন্দরগুলো পুরোদমে চালু করা বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পরিত্যক্ত বিমানবন্দরগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছেন। 7-8টা এয়ারপোর্ট আমাদের বন্ধ হয়ে পড়ে আছে প্রায়। বগুড়াটা আমরা সেদিন দেখে আসলাম। তো বগুড়ায় আমরা চাচ্ছি যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে যদি ওখানে একটা ভালো এয়ারপোর্ট করা যায়। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আরও জানান, বাণিজ্যিকভাবে ফ্লাইট ওঠানামা ও সংস্কার কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই চলছে। বড় ধরনের একটা এভিয়েশন হাব হতে পারে এবং সেখান থেকে আমরা কার্গো হাবও করতে পারি। সেই জন্য আমরা ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমরা সেদিন দেখে এসেছি, ফিজিবিলিটি স্টাডি করব। এটাকে রিহেবিলিট করার জন্য মানে আমরা আসার পর থেকে কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের উত্তরাঞ্চল, উপকূলীয় এলাকা এবং পর্যটন সম্ভাবনাময় অঞ্চলে বিমান চলাচল বাড়লে সময় যেমন কমবে তেমনি ইতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতে। ছোট ছোট এয়ারপোর্ট গুলো করতে চাই, আপনাকে ধরে নিতে হবে আমি লস খাবো, কিন্তু আপনি ম্যাক্রোতে গিয়ে যদি আপনি চিন্তা করেন লস হবে না। এটাকে ঘিরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হবে বা পর্যটনের একটা বিশাল সম্ভাবনা থাকবে, ওইটাকে আপনার ধরতে হবে জিডিপি। দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় অভ্যন্তরীণ বিমান যোগাযোগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক যাত্রা চালু হলে এভিয়েশন হাব গড়ার পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে বলেও জানান খাত সংশ্লিষ্টরা। নর্থ বেঙ্গলের সাথে এগুলো ফার ফ্লাং এরিয়া, যেখানে ঢাকা থেকে এগুলো দূরত্ব অনেক বেশি। তো কাজে কিছু কিছু এয়ারপোর্টকে সচল করা অত্যন্ত প্রয়োজন আর কি। পরিত্যক্ত বিমানবন্দর সচল হলে আকাশপথে যোগাযোগ স্থাপনের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলেও জানান তারা। আলিমুজ্জামান, সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। একদিকে হাসপাতালের করিডোর, অন্যদিকে নতুন ক্রেতা খুঁজছে নিকোটিনের বাজার। স্বাস্থ্য ঝুঁকি জানা, সতর্কবার্তাও আছে। তবু থামছে না তামাকের বিস্তার। গবেষণা বলছে তামাক ব্যবহারের সবচেয়ে বড় ক্ষতি স্বাস্থ্য খাতে। বেড়েছে সিগারেটের দাম, তারপরও কমেনি ধোঁয়া। বিশ্ব তামাক মুক্ত দিবসে সুমনা সুমির বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন জুয়েল রহমান। তৈরি করে নির্ভরতা। ওই কথায় কথা প্রথম দিন না, দ্বিতীয় দিন না, এইভাবে আস্তে আস্তে টানতে টানতে নিজের লাইফস্টাইলের সাথে জড়াই গেল। যখন ধোঁয়াটা বের হয় মনে হয় মনটা হালকা হয়ে যায়। ছাড়া যাবে না এটা, অ্যাকচুয়ালি সব ছাড়তে পারবো কিন্তু সিগারেটটা অ্যাকচুয়ালি ছাড়া পসিবল না। হাত বাড়ালেই নিকোটিন মেলে এই শহরে। ফুটপাতে, সিগন্যালে, স্টেশনের পাশের চিত্র প্রায়ই এক। কেউ কিনছে, কেউ ধরাচ্ছে, আর কেউ বিক্রি করে চালাচ্ছে জীবন। তামাকের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যালয়ের কয়েক গজের মধ্যে মিলছে তামাকজাত পণ্য। শিশুদের চোখের সমান উচ্চতায় রাখা হচ্ছে সিগারেট। সহজ প্রাপ্তি আর দৃশ্যমানতা প্রজন্মকে এগিয়ে দিচ্ছে এক অন্ধকার রুগ্ন ভবিষ্যতের দিকে। শঙ্কা এ বিশেষজ্ঞের।
এই যে ক্যান্সার, আজকে যে মানুষ মারা যাচ্ছে কিসে, রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে, কারণ রাষ্ট্র এটার জন্য স্বাস্থ্য খরচের একটা জায়গায় যেতে হচ্ছে। তরুণ প্রজন্মকে তামাক আসক্তি থেকে মুক্ত করা দরকার। গবেষণা বলছে দেশের তামাক ব্যবহারে স্বাস্থ্য, পরিবেশ আর উৎপাদনশীলতায় ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৮৭,০০০ কোটি টাকা। বেশি ক্ষতি স্বাস্থ্য খাতে, প্রায় ৭৩,০০০ কোটি টাকা। স্বল্প দামের সিগারেট বা উঁচু দামের সিগারেট, এগুলোর বিন্যাস কোনগুলোতে আসলে করের বদৌলতে কোনগুলো ইনফর্মাল পার্টটা আরও বেড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এগুলোর উপর সুনির্দিষ্ট গবেষণা দরকার। বরং শহরের কানাগলিতে অবাধে বিকিকিনি চলে শুল্কমুক্ত নানা রকমের বিদেশি সিগারেট। স্বাস্থ্য ঝুঁকি জানা, সতর্ক বার্তাও আছে, তবু কমছে না ব্যবহার। আর তার মূল্য দিচ্ছে ব্যক্তি, পরিবার এবং সমাজ। সব ধোয়া বাতাসে মিশে যায় না, কিছু জমে ফুসফুসে। অজানা রোগ গোপনে ঘাঁটি বাঁধে। আমরা রোগী প্রায় 2 ধরনেরই। লাং ক্যান্সার অবশ্যই আছে, পাশাপাশি সিওপিডি জনিত কিছু সমস্যা নিয়ে রোগী আসে, যে লাং ট্রান্সপ্লান্ট, যেটা আসলে খুব ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ, এবং এটা বাংলাদেশে এখনো শুরু হয়নি। নতুন ভোর আসে, কিন্তু থামে না আসক্তির চক্র। আর তার মূল্য দেয় মানুষ, পরিবার, দেশ। সুবনা সুমি, দেশ টিভি, ঢাকা। পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এই মুহূর্তে এই যাত্রার খবর জানাতে ময়মনসিংহ থেকে দর্শক ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান ইমন। আমরা যুক্ত হচ্ছি ইমনের সাথে। ইমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ঈদ যাত্রার কি পরিস্থিতি দেখছেন কর্মখ মানুষের, জানাবেন। ধন্যবাদ অতসী। পবিত্র যে ঈদুল আজহার যে ছুটি, এই ছুটিতেই কিন্তু ঢাকায় রাজধানী এবং চট্টগ্রাম থেকে কিন্তু মানুষ দেশে এসেছে গ্রামে তাদের বাড়িতে বেড়াতে। এবং এই ঈদ উপলক্ষে কিন্তু সরকারি যে ছুটি ছিল গত 25শে মে থেকে কিন্তু আজ পর্যন্ত কিন্তু সরকারি ছুটি ছিল, ও আজকে কিন্তু সরকারি ছুটির যে দিন সেটি কিন্তু শেষ হচ্ছে। টানা 7 দিন ছুটি শেষেই কিন্তু ঢাকায় ফেরা শুরু করেছে মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই আসলে কিন্তু প্রতিটা কাউন্টারেই কিন্তু রয়েছে ভিড়। এই টানা 7 দিন ছুটি শেষ করেই কিন্তু মানুষ ঢাকায় ফেরা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এই প্রতিটা কাউন্টার গুলো ছিল কিন্তু উপচে পড়া ভিড় ছিল। কিন্তু আমরা কথা বলছিলাম এখানে যারা যাত্রীরা রয়েছে তাদের সঙ্গে। আসলে প্রতি বছরে কিন্তু যাত্রীদের একটা মানে অভিযোগ থাকে যে আসলে ঈদের সময় মূলত যে বাস ভাড়াগুলো সেগুলো অতিরিক্ত নেওয়া হয়, কিন্তু এই গত রমজানে কিন্তু সেটাই ছিল যে ঈদের সময় কিন্তু যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হতো। কিন্তু সেম কিন্তু এই যে ঈদুল আজহার যে উপলক্ষে যে এখন যে ঈদের সময়টা, এখন ঈদের সময়টাই কিন্তু যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার কিন্তু অভিযোগ রয়েছে। আসলে যাত্রীরা অভিযোগ করছেন। তবে আমরা কথা বলছিলাম যে কাউন্টার যারা রয়েছে, আসলে কাউন্টারের সঙ্গে কথা বলছিলাম, যে কাউন্টার যে টিকিট যারা কাটে তাদের সঙ্গে কথা বলছিলাম। আসলে তারা জানিয়েছেন যে আসলে এবছর যে বাস কোম্পানি আসলে প্রতিটা বাসের ক্ষেত্রে কিন্তু রেট নির্ধারণ করে দিয়েছে তারা। আর পালকি থেকে মানে সর্বনিম্ন যে জালগাড়ি থেকে ঢাকা পরিবহন গুলা আর সর্বনিম্ন 750 থেকে শুরু করে কিন্তু 1100-1200 টাকা পর্যন্ত কিন্তু ছিল এই যাত্রীদের কাছ থেকে টিকিটের মূল্য নেওয়া। তো যাত্রীরা আসলে অভিযোগ করছেন যে ঈদের সময় আসলে অতিরিক্ত ভাড়াটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে তাদের জন্য সুবিধা হয়। তো এ ছিল আমার কাছে ঝালকাঠি থেকে এ পর্যন্ত। অতসী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, একই খবর জানাতে এবার আমরা চলে যাব ময়মনসিংহে। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন, যুক্ত হচ্ছে মিলনের সঙ্গে। মিলন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ঈদ যাত্রার কি পরিস্থিতি দেখছেন সেখানে, ঘরমুখ মানুষের খবর জানাবেন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদের ছুটির শেষে এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ এবং শ্রমজীবী মানুষ। তারা দীর্ঘ ছুটি পাওয়ার পর কিন্তু আসলে তারা কর্মস্থলে ফিরছে। এবছর কিন্তু ঈদ যাত্রা কিছুটা স্বস্তিদায়ক ছিল অন্যান্য বছরের তুলনায়, তেমনি ফিরতি যাত্রাটাও কিন্তু অনেকটা স্বস্তিদায়ক বলছেন আসলে যারা এই শ্রমজীবী মানুষ রয়েছেন তারা। কারণ তারা বলছেন যে এবছর একটি দীর্ঘ ছুটি ছিল,
দীর্ঘ ছুটি থাকার কারণে তারা আসলে একসঙ্গে সবাই ফিরছেন না, ধাপে ধাপে ফিরছেন, ফলে যানবাহনের উপরে যে চাপ বা সড়কের উপরে যে চাপ, চিরচেনা চাপ, সেটি কিন্তু এই বছর তেমনটি নেই। যেহেতু যাত্রীদের বাড়তি চাপ নেই, সেহেতু আসলে বাড়তি ভাড়া আদায়ের যে সুযোগ, সেটিও কিন্তু পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সেই সুযোগটি নেই। আমি পরিবহন সংশ্লিষ্ট যারা বাস ড্রাইভার এবং চালক রয়েছে বলছেন যে আসলে ঈদের এই যাত্রায় সিট ফাঁকা যাচ্ছে না। সিট ফাঁকা না থাকলেও তবে বাসের যে হুড়াহুড়ি, বাসের জন্য যে হাহাকার যাত্রীদের, সেটি কিন্তু এবছর তারা পাচ্ছেন না। তারা বলছেন যেহেতু এবছর ছুটি বেশি, তাই ধাপে ধাপে মানুষজন আসাতে আসলে এই যে ঈদের যে যাত্রীদের যে চাপ, সেটি কিন্তু এবছর তারা তেমনভাবে পাচ্ছেন না। তবে আরেকটি বিষয় তারা বলছেন যে অনেকেই কিন্তু আসলে ঈদে লম্বা ছুটি থাকার কারণে ঈদের মধ্যে যারা আসতে পারেনি তারা আবার ফিরতে শুরু করছেন। অর্থাৎ বাস চালকরা বলছেন যে প্রতি বছর তাদের যেটি হয় যে শুধুমাত্র আসার সময় তাদের ফাঁকা আসতে এবং যাওয়ার সময় তারা একটি বাড়তি চাপ নিয়ে যায়, সেটি কিন্তু এবছর হচ্ছে না। আসা যাওয়া প্রায় সমান সমান অবস্থায় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এতে তারা লাভবান হচ্ছে এবং সড়কের যে শৃঙ্খলা, সেটি কিন্তু ফিরেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অতসী এই শ্রমজীবী মানুষগুলো তারা বলছেন যে আসলে ঈদ যাত্রা এবছর তারা অন্যান্য সময়ের তুলনায় অনেকটা স্বস্তিতেই পার করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈদ যাত্রার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। পিয়ন বনে গেছেন প্রায় অর্ধশত কোটি টাকার মালিক। যাতায়াতে ব্যবহার করেন বিলাসবহুল গাড়ি কিংবা বিমান। ধানমন্ডিতে রয়েছে ফ্ল্যাট, গাড়ি। অফিস না করেও নেন নিয়মিত বেতন। তিনি ইসলামিক ফাউন্ডেশন পিয়ন সোহরাব হোসেন। তাইমুন ইসলাম রায়হানের অনুসন্ধান। সোহরাব হোসেন ইসলামী ফাউন্ডেশনের অফিস সহায়ক। চলনে বলনে বড় কর্তা ও আভিজাত্যের ছাপ। ধানমন্ডিতে বিলাসী ফ্ল্যাট, একাধিক গাড়ি, মিরপুরে ফ্ল্যাট, সাভারে কয়েক কাঠা জমির মালিক। দুর্নীতিতে ফুলে ফেঁপে পিয়ন এখন অর্ধশত কোটি টাকার মালিক। ধানমন্ডির শঙ্করে অবস্থিত আমার পিছনে থাকা এই বাড়ির চতুর্থ তলায় সোহরাব হোসেনের একটি ফ্ল্যাট রয়েছে। বাড়ির পার্কিংয়ে দেখা মেলে বিলাসবহুল গাড়ির। পাশের বাড়িতেই রয়েছে মাইক্রোবাস। কিন্তু প্রশ্ন হলো, ইসলামী ফাউন্ডেশনে একজন পিয়ন পদে চাকরি করা সোহরাব হোসেন কোন আলাদিনের চেরাগের বলে এত অর্থ সম্পদের মালিক হয়ে গেলেন? সোহরাব হোসেনের ধানমন্ডির ফ্ল্যাটে টিম দেশ টিভি। নিজের ফ্ল্যাটেই থাকেন বলে জানান ভবনের দারোয়ান আর গাড়ি চালক। ব্যবহার করেন বিলাসী গাড়ি। উনি ডেভেলপার থেকে মনে একটা ফ্ল্যাট কিনছেন। আমি জানি উনি চাকরি করে ইসলামী ফাউন্ডেশনে, এই পর্যন্ত। আর কি করে এটা জানি। ওনার ছেলে মেয়েরা মানে ওদের স্কুলে নেওয়া আনা এগুলার মানে ডিউটি করি। পাশের এই বাড়ির পার্কিংয়ে দেখা মেলে সোহরাবের আরেকটি গাড়ির। দারোয়ান প্রথমে গাড়িটি সোহরাব হোসেনের বলে জানালেও পরে অস্বীকার করেন। এবার সোহরাব হোসেনের কর্মস্থল ইসলামী ফাউন্ডেশনের রংপুর জেলা কার্যালয়ে যায় দেশ টিভি টিম। সোহরাবের সহকর্মীরা জানান, ঢাকা থেকে রংপুরে বদলি হওয়ার পর নিয়মিত অফিস করেননি তিনি। কখনো ছুটি নিয়ে, কখনো ইচ্ছে মতো অফিস করছেন সোহরাব। নিয়মিত রাজধানীতে অবস্থান করলেও খাতা কলমে রংপুরে তার উপস্থিতি শতভাগ। বিষয়টি জানতে চাওয়ায় আক্রমণাত্মক হয়ে ওঠেন অফিসের সুপারভাইজার আদম সফিউল্লাহ। একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী কোন আলাদিনের চেরাগের বলে সম্পদের পাহাড় করেছেন? কিসের দাপটে মাসের পর মাস অফিস না করে পার পেয়ে যাচ্ছেন? সেই বিষয়ে জানতে এবার ইসলামী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশ টিভি। সেখানেও সোহরাবের কর্মস্থলের বিষয়ে ধোঁয়াশা। সবশেষ কোথায় বদলি করা হয়েছে সেই তথ্য নেই তাদের কাছে। অনেক খোঁজাখুঁজির পর নিশ্চিত হওয়া যায় তিনি রংপুরেই কর্মরত। ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা নিজেও অসহায় সোহরাবের দাপটে। অনেক সময় আছে যদি মনে করেন যে বাসার সিকুয়েন্সি বড় হইলে তখন ওনারও রিস্ক নেন। খাওয়া বাংলা তার সুর মতো ঘুরে দেব, আমার কাজ আমি করে যাই অফিসের স্বার্থে। তবে অবস্থান যেখানেই হোক নিয়মিত দায়িত্ব পালন করছেন বলে মুঠোফোনে দাবি করেন সোহরাব হোসেন। অফিস করে ঠিক মতো আমার জন্য দায়িত্ব আমি পালন করি। আমি যেখানেই থাকি দায়িত্ব পালন করি। আমি যদি ছুটি নিয়ে আসি, গভর্নমেন্ট ছুটি থাকে, বহুত ছুটি আছে। পিয়ন সোহরাব হোসেন ধর্ম মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে গত 15 বছর দুর্নীতির মাধ্যমে কোটি টাকার মালিক বনে গেছেন, যার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগেও বরিশালে অফিস না করে ঢাকায় অবস্থানের অভিযোগে রংপুরে বদলি করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইসলামী ফাউন্ডেশনের পরিচালক আব্দুস সালাম খান। যদি অ্যাবসেন্ট সে থাকে, তাহলে অ্যাবসেন্ট থাকলে যেটা হয় আইন অনুযায়ী একটা
একটা প্রিন্সিপাল আছে, একটা রুলস আছে অ্যাবসেন্টের, সেই রুলস অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। গেল 26 এপ্রিল রংপুর থেকে ফের বদলি হয়ে রাজধানীর ইসলামী মিশনে যোগদান করেন সোহরাব। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। মৃত মুক্তিযোদ্ধার নামে 5 বছর ধরে ভাতার টাকা উঠিয়ে আত্মসাতের ঘটনা ঘটে যশোরে। তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর এমন আত্মসাতে জড়িত খোদ সোনালী ব্যাংকের যশোর শাখার কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তাকে সাময়িক বরখাস্ত করলেও এখনো বহাল তবিয়তেই কর্মকর্তা। 2018 সালের এই ঘটনা তদন্তে চূড়ান্ত প্রতিবেদন এখনো না দেওয়ায় ব্যাংকটির নিরপরাধ আরও 20 কর্মকর্তা কর্মচারী জিম্মি হয়ে আছেন বছরের পর বছর। সোনালী ব্যাংকের যশোর ঝিকরগাছা শাখার তৎকালীন ক্যাশ অফিসার জাহাঙ্গীর আলম। অভিযোগ রয়েছে জাহাঙ্গীর দুর্নীতির টাকায় শহরের স্টেডিয়াম পাড়ায় গড়েছেন আলিশান বাড়ি। তার অর্থ আত্মসাতের দায় মাথায় নিয়ে ব্যাংকটির অন্য 20 জন কর্মকর্তা কর্মচারী বছরের পর বছর মানসিক ও পেশাগত ক্ষতির শিকার হচ্ছেন। 2013 সালে মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান ও আমেনা খাতুন মারা গেলেও 2018 সাল পর্যন্ত তাদের হিসাব থেকে ভাতার টাকা নিয়মিত উত্তোলন করার অভিযোগ ওঠে ব্যাংকটির হিসাব শাখার অফিসার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। ব্যাংকের অডিট টিম ও উপজেলা প্রশাসনের একাধিক তদন্তে এই জালিয়াতির প্রমাণও মেলে। তবে শক্তিশালী তদবির ও প্রভাবের কারণে আজও তার বিরুদ্ধে হয়নি চূড়ান্ত কোনো ব্যবস্থা। সে আত্মসাৎ করেছে টাকা, তাকেই দায়ী করা হয়েছে। বিভিন্ন শক্তি লবিং করতেছে, বিভিন্ন বড় বড় মাধ্যম ধরে এই চেষ্টা সে করছে। আমরা যারা নিরপরাধী তাদেরকে কেন দায় মুক্তি দেওয়া হচ্ছে না, এটা আমরা বুঝতে পারছি না। আমরা সবাই নির্দোষ। আমরা প্রমোশন থেকে বঞ্চিত হচ্ছি, সকল ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। বর্তমানে তদন্ত আটকে আছে মৃত ভাতাভোগীদের স্বাক্ষর জটিলতার অজুহাতে। অথচ সংশ্লিষ্ট হিসাবের মূল স্বাক্ষর কার্ড 2018 সাল থেকেই গায়েব। বলছে আমার আত্মীয় অসুস্থ, তাই আমি নিতে আসছে, বলছে চেকটা নিয়ে চলে গেল, ডিসিশন স্লিপটা দিয়ে সবকিছু দেখলাম ওকে, ও নিজে স্বাক্ষর করলো, কিন্তু ওর ভিতরে যে কাজ সাজে আছে কি আছে এগুলো তো আমি তো আর এগুলো কি দেখার কোনো যায়? যে লোকটা বলে আমি ভাই ব্যাংকে চাকরি করি, আমি সেই ব্যাংকেই চাকরি করি। অভিযোগ আছে ঘটনা প্রকাশের পর আমেনা খাতুন ও ওয়ালিউর রহমানের উত্তরাধিকারীদের মাধ্যমে উত্তোলিত টাকা জমা দেওয়ার তদবিরও করেছিলেন জাহাঙ্গীর আলম। ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম আমাদের কাছে টাকা দিয়ে বলছে কি ব্যাংকে জমা দিয়ে দাও, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে চোর কিনা। জাহাঙ্গীর আলম আমাকে দিচ্ছে যে আমার না, আমি দিচ্ছি আপনি জমা দেন আপনার নামে, বলছে আমরা বেশ কিছু ব্যাংকের কর্মকর্তা ফেসে যাচ্ছি। তদন্তে দীর্ঘসূত্রতার কারণ জানতে চাইলে পরিচয় গোপন রাখার শর্তে তৎকালীন অডিট টিমের 2 সদস্য ব্যবস্থা গ্রহণ না করার কারণ জানান। বিগত সরকারের একজন প্রভাবশালী নেতা আমির হোসেন আমু, তার লিখিত একটা ডিও লেটার তার ফাইলে পাওয়া গেছে, যেটাতে কেসটা ধামাচাপা দেওয়ার বা প্রভাবিত করার অন্যতম একটা কারণ। বিভিন্ন দলীয়করণের কারণে আমাদের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দীর্ঘায়িত করছে। 2012 থেকে 2024 সাল পর্যন্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গঠিত 8টি অভিযোগের মধ্যে 7টি অর্থ আত্মসাৎ সংক্রান্ত এবং অপরটি তদন্ত কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব বলে জানান সোনালী ব্যাংকের যশোর অঞ্চলের জিএম। সে 21 সালে সাসপেন্ডের যে বেতন দিতেছি, তো ব্যাংকেরই তো ক্ষতি। সেভাবে তদন্ত আগে যাবে, যত দ্রুত তদন্ত শেষ হবে তত দ্রুত তারা প্রমোশন পাবে এবং ব্যাংক কাকে বঞ্চিত করবে না এই আশা করি। 2011 সালে ব্যাংকে যোগদানের পর থেকেই অনিয়ম করে আসছিলেন জাহাঙ্গীর। একের পর এক তদন্তে অভিযোগের সত্যতা মিললেও ব্যবস্থা গ্রহণে বারবার দেখা দিয়েছে রহস্যজনক ধীর গতি। দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দায় মুক্তির দাবি ভুক্তভোগীদের। সালাউদ্দিন সাগর, দেশ টিভি, যশোর। উত্তর পশ্চিমাঞ্চলের শান্ত শহর রাজশাহী এখন শুধু আম আর সিল্কের জন্য নয়, নতুন করে আলোচনা এ অঞ্চলের পান, মাছ আর সবজি অর্থনীতির নতুন সম্ভাবনায়। এ অঞ্চল হতে পারে উত্তরাঞ্চলের কৃষি শিল্পের অন্যতম কেন্দ্র। রাজশাহী বিখ্যাত আম, লিচু, সিল্ক সহ কৃষি পণ্যের জন্য। কৃষি পণ্য বাজারজাত করে রপ্তানি বাড়ানোর সুযোগ আছে। ম্যাঙ্গো ভ্যালু চেইন তৈরি হলে আন্তর্জাতিক বাজারে বড় অবস্থান তৈরি হতে পারে। রাজশাহী অঞ্চল শুধু একটি কৃষিভিত্তিক এলাকা নয়, এটি এখন সম্ভাব্য অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ও ট্রেড হাব। সঠিক পরিকল্পনা, বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে রাজশাহী উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। প্রায় 800 কোটি টাকার আমের বাজার এবছর হবে বলে আমরা আশা করছি। সেই সাথে রাজশাহীতে কিন্তু লিচুর জন্য বিখ্যাত।
528 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে এবং লিচু ও রাজশাহীর অর্থনীতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া আমরা দেখছি যে দিন দিন কিন্তু ড্রাগনের বাগান আমাদের সম্প্রসারিত হচ্ছে। কৃষকরা আমাদের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও কিছু সারপ্লাস থাকে, তার মধ্যে আলু, পান এবং কিছু অ্যারোমেটিক রাইস আছে। এগুলো আমাদের কৃষি অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। কৃষিতে সমৃদ্ধ রাজশাহী আম, লিচু, পান আর সিল্ককে ঘিরে গড়ে উঠতে পারে বড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রি। প্রক্রিয়াজাত করে রপ্তানি বাড়ানোর সম্ভাবনাও আছে, তবে সরকারি সুযোগ মিলছে না বলছেন উদ্যোক্তারা। যেগুলো সারা বছরের পণ্য আছে সেই পণ্যগুলোকে কিভাবে আরো বেশি করে এগিয়ে নেওয়া যাবে, এই পণ্যগুলোকে কিভাবে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে, সেই ধরনের কোনো সাহায্য সহায়তা করে না কোনো ধরনের সরকারি এজেন্সিগুলো। আমরা চেয়েছিলাম যে রাজশাহীতে একটা প্রসেসিং সেন্টার এবং রাজশাহী থেকে সরাসরি আমরা একটা কার্গো বিমান চেয়েছিলাম। সেখানে যদি আমরা প্রসেসিং সেন্টারের মাধ্যমে কার্গো বিমানে কৃষি পণ্যটা রপ্তানি করতে পারতাম, তাহলে এখানে আমাদের কৃষি উৎপাদনে যারা সহায়তা পেত এবং তারা উৎসাহিত হতো। সঠিক বিনিয়োগ ও নীতিগত সহায়তা পেলে রাজশাহী একটি আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে মনে করেন অর্থনীতিবিদরা। স্পেশাল অর্থনৈতিক অঞ্চল হতো তাহলে কিন্তু অনেক নতুন নতুন উদ্যোক্তা হতো এবং যারা বিদ্যমান উদ্যোক্তা তারাও কিন্তু আরও যত্ন সহকারে জিনিসপাতিগুলো উৎপাদন করতে, সেগুলো প্রসেসিং করে দেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশে রপ্তানি করতে তারা আরও আগ্রহ বোধ করত। কাঁচামাল ও জনশক্তির অভাব নেই, তবে পরিকল্পনা আর বাস্তবায়ন ঠিক থাকলে রাজশাহী হতে পারে দেশের নতুন অর্থনৈতিক কেন্দ্র। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচ্চামারা ফকিরপাড়া গ্রামে অস্ত্র দিয়ে কুপিয়ে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার রাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই আব্দুস সালাম গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাকবিতণ্ডতার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ইউসুফ ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদকে কুপিয়ে জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বাধা দিতে গেলে বড় ভাই আব্দুস সালামও হামলা আহত হন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে পুলিশ। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখবার আমন্ত্রণ রইল, সাথে থাকবার জন্য ধন্যবাদ।